সম্মানিত সুধী ও সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে গত ক্লাসে আমি ইউরোপীয় প্রবাসী পত্র এটি শুরু করেছিলাম, যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনীর প্রথম ভ্রমণ কাহিনী, যেটি পত্র আকারে তিনি লিখেছিলেন এবং সেটিকে ইউরোপীয় প্রবাসীর পত্র, যেখানে 10টি পত্র আছে। আজকে আমরা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে দ্বিতীয় পত্রটি শুরু করব। যেখানে আছে তিনি চিন্তা করেছিলেন যে এই ক্ষুদ্র দ্বীপে ইংল্যান্ডের দ্বিতীয় পত্রে যেখানে আছে যে ইংল্যান্ডের জীবন উত্থান পদ্ধতিটি কেমন, সেখানে তার প্রত্যাশার সঙ্গে কতটা তফাৎ। শুরুতে তিনি বলছেন যে ইংল্যান্ডে আসবার আগে আমি নির্বুদ্ধের মধ্যে যা ভেবেছিলাম তার সঙ্গে একেবারেই মিল নেই। তার প্রত্যাশা ছিল এই ক্ষুদ্র দ্বীপের সর্বত্র থাকবে গ্ল্যাডস্টোনের বাগ্মিতা, ম্যাক্স মোনরের বেদবাক্য, টিল্যান্ডের বিজ্ঞান তত্ত্ব, কার্লাইনের গভীর চিন্তা, বেনের দর্শন শাস্ত্র ইত্যাদিতে মুখরিত থাকবে। তার সঙ্গে একেবারেই তিনি একেবারে বলা যায় তিনি নিরাশ হয়েছেন, যে তিনি বলছেন সৌভাগ্যক্রমে তাতে আমি নিরাশ হয়েছি। সেখানে আছে কি যে মেয়েরা হচ্ছে বেশভূষায় লিপ্ত, পুরুষেরা কাজকর্ম করছে, সংসার যেমন চলে সেভাবে চলছে। কেবল রাজনৈতিক বিষয় নিয়ে বিশেষভাবে কোলাহল শোনা যায়। মেয়েরা জিজ্ঞাসা করে মেয়েদের চিন্তাধারাগুলো কীরকম থাকে, মেয়েদের যে চিন্তাধারা তার সঙ্গে পুরুষের চিন্তাধারা কীরকম, দুইটার পার্থক্য সেটা তিনি বলছেন যে মেয়েরা জিজ্ঞেস করে তুমি নাচে গিয়েছিলে, মানে সেখানে একটা ডান্স ফ্লোরের একটা ব্যবস্থা আছে যেখানে নৃত্য পরিদর্শন করা হয়, সবাই একসাথে মিলিত হন। তুমি কি নাচে গিয়েছিলে, মেয়েদের জিজ্ঞাসা থাকে তুমি কি নাচে গিয়েছিলে কিনা, কনসার্ট কেমন লাগলো, থিয়েটারে একজন নতুন অ্যাক্টর এসেছে, কাল অমুক জায়গায় ব্যান্ড হবে ইত্যাদি। মানে সবাই এগুলো নিয়ে ব্যস্ত, মেয়েরা বিশেষ করে। আর পুরুষরা বলবে কি আফগান যুদ্ধের বিষয়ে তুমি কি জানো, তারপর আছে যে কালকের বড় মিজারেবল দিন ছিল, আজকের দিনটি বেশ ভালো, এরকম চিন্তাধারাগুলো তাদের। এবং তিনি বলছেন যে দেশের মেয়েরা পিয়ানো বাজায়, গান গায়, আগুনের ধারে বসে আগুন পোহায়, সোফায় এলিয়ে বসে তারা নোবেল পড়ে, ভিজিটরদের সঙ্গে আলাপচারিতা করে, আবশ্যক অনাবশ্যক দুরকমভাবে তারা ফ্ল্যাট করে। এদেশের আরেকটা প্রকার ভেদ আছে, কিছু মেয়েরা যারা কখনো জীবনে বিয়ে করে না, সেসব চির আইবুড়ো মেয়েরা কী করে, তারা প্রচণ্ড রকমের কাজে ব্যস্ত। বলছেন যে তারা টেম্পারমেন্ট মিটিং, ওয়াকিং ম্যানস সোসাইটি প্রভৃতি যত প্রকার অনুষ্ঠানে কোলাহল আছে, সমুদ্রের মধ্যে তাদের কণ্ঠ আছে। পুরুষদের মতো তাদের আপিসে যেতে হয় না, মেয়েদের মতো তাদের ছেলে পেলে মানুষ করতে হয় না। এদিক হয়তো এত বয়স হয়েছে যে বলে গিয়ে নাচা বা ফ্ল্যাট করাও তাদের সময় কাটানোর সঙ্গতন হয় না, এই জন্য তারা কী করে, অনেক কাজ করে, তারা অনেক কাজ করতে হয়, তাতে উপকার হয়। এই হলো সেখানকার ছেলে এবং মেয়েদের এবং তাদের হচ্ছে মন মানসিকতা কী নিয়ে তারা ব্যস্ত থাকে সারাদিন, কীভাবে তাদের জীবন অতিবাহিত করে, প্রতিটা দিন তাদের কীভাবে কাটায় সেটা। এরপর হচ্ছে সেখানকার আশেপাশের অবস্থাটা তিনি বলছেন, সেখানে আছে মদের দোকান, প্রতিটা দাঁড়ে দাঁড়িয়ে মদের দোকান আছে। এবং রাস্তায় বেরোলে তিনি দেখতে পেয়েছেন জুতোর দোকান দেখেছেন, মাংসের দোকান আছে, দর্জির দোকান আছে, খেলনার দোকান আছে, কিন্তু কোথাও তিনি বইয়ের দোকান খুঁজে পাননি। এমনকি কবির একটি কবিতার বই খুব দরকার ছিল, যেটি তিনি এক খেলনার দোকানদারকে দিয়ে তিনি হচ্ছে এক কষায়ের দোকান থেকে তিনি সেই দরকারি বইটি তাকে অর্ডার দিয়ে আনানো হয়েছিল। ভুল বলছি, সেখানে আছে যে কিছু কাছাকাছি একটি বইয়ের দোকান না দেখে তিনি একজন খেলনাওয়ালাকে দিয়ে সেই দরকারি বইটি আনিয়েছিলেন। আরেকটি ব্যাপার তিনি সেখানে দেখেছেন, সেটা হলো ইংল্যান্ডের মানুষ প্রচুর পরিমাণে ব্যস্ত, খুবই ব্যস্ত, সারাক্ষণ তারা চিন্তাভাবনা বাদ দিয়ে শুধু ছুটে চলা একটা শহর। লেখকের ভাষায় রাস্তা দিয়ে যারা চলে তাদের মুখ থেকে খুব মজা লাগে, বগলের ছাতি নিয়ে হুস হুস করে চলছে, পাশের লোকদের উপর ভ্রুক্ষেপ নেই, মুখে যেন মহা উদ্বেগ, সময় তাদের ফাঁকি দিয়ে না পালায়, তাই এই প্রাণপণ চেষ্টা। সমস্ত লন্ডন রেলময়, প্রতি 5 মিনিট অন্তর একটা করে ট্রেন আছে। আচ্ছা, লন্ডন কিন্তু খুব ছোট একটা দ্বীপ, এবং বিশ্বকবির কথা যে আমার কাছে কখনো কখনো মনে হলো যে দ্বীপটা এত ছোট্ট একটা দ্বীপ, হয়তো বা 2 পায়ে এদিক সেদিক হলে হয়তো বা তিনি সমুদ্রে পড়ে যাবেন, কিন্তু সেখানে প্রচুর আছে সেখানে কি রেল। এবং লেখক বলছেন
দেশ তো এই একরত্তি, 2 পা চললেই ভয় পাই, পাছে সমুদ্রে গিয়ে পড়ি। এখানে এত ট্রেন যে কেন ভেবে পাইনি। আমরা একবার লন্ডনে যাবার সময় 2 বার ট্রেন মিস করেছিলাম, কিন্তু সেজন্য বাড়ি ফিরে আসতে হয়নি, কারণ তার 5 মিনিট পরেই, আধা ঘন্টা পরে আবার একটা ট্রেন এসে হাজির হয়েছে। আচ্ছা, এদেশের লোক প্রকৃতির আদরে ছেলে নয়, কারোর নাকে তেল দিয়ে ঘুমানোর কোনো সময় নেই। একে একে তো আমাদের দেশের মতো দেশে জমিতে আঁচড় কাটলে শস্য হয় না, মানে একেবারে আমাদের দেশের মধ্যে যেরকম উর্বর জমি, সেখানে তা নেই। সেখানে শস্য হয় না, শীতের সঙ্গে মারামারি করতে হয়। প্রথমত শীতের উপদ্রব, এদের যে কত কাপড় দরকার হয় তার ঠিক নেই, এমনকি খাবারও দরকার হয়। এদেশে বাঁচবার কোনো জন্যই, শরীরের তাপ জন্মানোর জন্য অনেক খাওয়া যায়। এদেশের লোকেরা কাপড়, কয়লা, খাওয়া অপর্যাপ্ত পরিমাণে করে, তার উপর আছে মদ। আমাদের বাংলার মানুষগুলো আমরা খাওয়া দাওয়া করি খুব কম, এবং পোশাক আমাদের খুব অল্পই আছে, কারণ এদেরকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ। একে তো আর এদেশে যার ক্ষমতা আছে সেই মাথা তুলে দাঁড়াতে পারে, আর যে দুর্বল সে এখানে টিকে থাকতে পারে না। একে প্রকৃতির সঙ্গে যুদ্ধ, কর্মক্ষেত্রে সহস্র প্রতিদ্বন্দ্বিতা রক্ষারক্ষী করছে। এবং কর্মক্ষেত্রেও আছে, একে তো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হয়, শীতটা বেশি, অন্যদিকে হচ্ছে কর্মক্ষেত্রে হচ্ছে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ কর্মক্ষেত্র, সেখানে অনেক যুদ্ধ করে সেখানে টিকে থাকতে হয়। এরপর সেখানকার জীবন চালানোর আরেকটা কথা বলছেন যে ক্রমে এখানকার 2 একজন লোকের সঙ্গে আমার আলাপ চললো। একটা মজা দেখেছি, এখানকার লোকেরা আমাকে নিতান্ত অবুঝের মতো মনে করে। একদিন ডিয়ার ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলাম। ডিয়ার ভাই, তিনি এই পত্রগুলোর মধ্যে তিনি বেশিরভাগই নামগুলো উচ্চারণ করেননি, নামগুলো উজ্জ্ব রেখেছেন। তিনি সেরকম বলছেন যে একদিন ডিয়ার ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলাম, একটি দোকানের সম্মুখে কতগুলো ফটোগ্রাফ ছিল। সে আমাকে সেখানে নিয়ে গেল এবং সেখানে দাঁড় করিয়ে আমাকে দেখালো কীভাবে সেখানে ফটোগ্রাফ করতে হয়, মানে সেগুলো আঁকানো হয় না, ফটো তোলা হয়। মানুষ তাতে হাতে আঁকায় না। আমার চারদিকে লোক দাঁড়িয়ে গেল। একটা ঘড়ির দোকানের সামনে নিয়ে ঘড়িটা যে খুব আশ্চর্য যন্ত্র, তাই আমার সংস্কার মনে জন্মানোর জন্য চেষ্টা করতে লাগলো। একটা ইভিনিং পার্টিতে মিস আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি এর পূর্বে পিয়ানোর শব্দ শুনেছি কিনা। এদেশের অনেক লোক হয়তো পরলোকের একটা ম্যাপ এঁকে দিতে পারেন, মানে পরলোক সম্পর্কে তাদের অনেক ধ্যান ধারণা বা জ্ঞান আছে, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে তাদের একেবারেই জ্ঞান নেই, এক বিন্দু পরিমাণ তাদের জ্ঞান নেই। এবং ইংল্যান্ড থেকে কোনো দেশের যে কিছু তফাৎ আছে তা তারা কল্পনাও করতে পারে না। ভারতবর্ষের কথা দূরে থাক, সাধারণ মানুষেরা কত বিষয় জানে না তার ঠিক নেই। মানে ভারতবর্ষের দুর্বলতা, এরা হয়তো চিন্তা করে যে ইংল্যান্ডে যা আছে সমগ্র পৃথিবীতে মনে হয় এগুলো কেউ কখনো চোখে দেখেনি। তাদের চিন্তা ভাবনাগুলো এরকম, মানে তারা নিজের দেশ এর ছাড়া সে অন্য কোনো দিকে জ্ঞান বাড়ানোর চিন্তা তাদের মনের মধ্যে আসে না। এরপর আমরা চলে যাই তৃতীয় পত্র। তৃতীয় পত্রের মধ্যে আমরা দেখতে পাবো এখানকার সংস্কৃতি কেমন, কী ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলেরা ইংল্যান্ডের মানুষজন বসবাস করছে। সেখানে দেখা গেল যে প্রথম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যান্সি বলে একটি ছদ্মবেশে নাচে গিয়েছিলাম। এবং আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, পত্রলেখক সে রবীন্দ্রনাথ ঠাকুর সেই ফ্যান্সি বল নামে একটা ছদ্মবেশী নাচ বলে সেটাকে। সেখানে বিভিন্নভাবে, যেমন আমাদের দেশের স্কুলে যেটা করা হয় যেমন খুশি তেমন সাজো, এরকম এই ফ্যান্সি বলে কি হয়, ছদ্মবেশী নাচ, এক একজন এক একভাবে সাজে। তো সেখানে কেউ বিভিন্নভাবে সেজেছিলেন। আমাদের পত্রলেখক বা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সেখানে সেজেছিলেন জমিদার, এবং একজন ভারতীয় রমণী সেজেছিলেন, একজন হচ্ছেন মুসলমান নারী সেজেছিলেন। এরকম অনেক ধরনের পোশাক পরে ফ্যান্সিভাবে বা ছদ্মবেশী নাচ বলে এটাকে। আচ্ছা, সেটা তিনি বর্ণনা দিচ্ছেন অনেক সুন্দর করে গুছিয়ে। তিনি বলছেন কত মেয়ে মানুষ নানা রকম সেজেগুজে সেখানে নাচ শুরু করলো। প্রকাণ্ড ঘর, গ্যাসের আলোয় আলোহপূর্ণ, চারদিকে ব্যান্ড বাজছে, 600-700 সুন্দরী সুপুরুষ। ঘরে একেবারে তিল ঠায়ের জায়গা নেই। এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষের হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচ করছে, যেন জোরে জোরে পাগলের মতো। মানে এটা হচ্ছে একেবারে এটা হচ্ছে যুগলবন্দি নাচ আর কি। সেখানে আরেকটা ঘরে আছে, এক ঘরে বল রুমে নাচ চলছে, অন্য ঘরে আছে কি শ্যাম্পেন কুরুক্ষেত্র পড়ে আছে, সেখানে মদ মাংস ছড়াছড়ি, এবং সেখানে লোকারণ্য, মানে অনেক লোকজন সেখানে আছে। এক একটা মেয়ের নাচ বিরাম নেই, 2-3 ঘন্টার যাবৎ তারা সে পা চলছে। একজন ম্যাম কী করেছিল, তুষার কুমারী সেজেছিল, তার সমস্ত শরীর হচ্ছে শুভ্র ছিল, সে তুষার কুমারী সেজে এসেছিল সেখানে। সর্বাঙ্গে পুতির সজ্জা আলোকে ঝলমল করছে। একজন মুসলমান সেজে এসেছিলেন একটি লাল ফুলো ইজের
উপরে একটি রেশমের পেশোয়াজ, মাথায় টুপির মতো। এই কাপড় তাকে বেশ মানিয়েছিল। একজন সেজেছিলেন আমাদের দেশি মেয়ে, তাকে সে পরেছিল একটা শাড়ি, তার সঙ্গে কাচলি তার প্রধান সজ্জা, আর তার উপর একটা চাদর। তাতে ইংরেজি কাপড়ের চেয়ে তাকে ঢের ভালো দেখাচ্ছিল। একজন সেজেছিলেন বিরতি দাসী, আমি বাংলার জমিদার সেজেছিলাম। জড়ি দেওয়া মখমলের কাপড়, জড়ি দেওয়া মখমলের পাগড়ি প্রভৃতি পরেছিলাম। আমাদের মধ্যে ব্যক্তি বিশেষ অযোধ্যার তালুকদার সেজেছিলেন। সাদা রেশমের ইজের জড়িতে খচিত, সাদা রেশমের চাপকান, সাদা রেশমের জব্বা, জড়িতে ঝকমক পাগড়ি, জড়ির কোমরবন্ধ, এগুলো ছিল তার পোশাকের অনুষঙ্গ। আচ্ছা, এরপর তাদের মধ্যে একজন ছিল আফগান সেনাপতি সেজেছিল। এরপর গত মঙ্গলবারের কথা তিনি বলছেন, গত মঙ্গলবারে আমরা এক ভদ্রলোকের বাড়িতে নাচের আমন্ত্রণে গেলাম। সন্ধ্যায় কোথাও নিমন্ত্রণ যেতে হলে শীতের জন্য সচরাচর মোটা কাপড় পরতে হয়, কিন্তু ইভিনিং পার্টিতে প্রভৃতিতে পাতলা কালো বর্ণাদের কাপড় পরার রীতি, বা সেখানে হচ্ছে ড্রেস কোডও আছে। যদি সেখানে শীতের দিনের খুব পুরু কাপড় পরতে হয়, আর ইভিনিং পার্টি যদি হয় তাহলে সেখানে কী করতে হয়, পাতলা কালো একটা বর্ণাদের কাপড় ড্রেস পরে যেতে হয়। সান্ধ্য পরিচ্ছদের কামিজটি একেবারে নিষ্কলঙ্ক ধবধবে সাদা হওয়া যায়, আর উপরে প্রায় সমস্ত বুক খোলা এক বনাতের ওয়েস্টকোট। কারো ওয়েস্টকোটের মধ্যে সাদা কামিজের সমুখটা দিকটা বেরিয়ে থাকে, গলায় সাদা ফিতে নেকটাই বাঁধা, সকলের উপরে একটি টেলকোট বা আঙুল কোট। টেলকোটের সম্মুখের দিকটা কোমর পর্যন্ত কাটা, আর চাপকান প্রভৃতির পোশাকগুলি যেমন হাঁটু পর্যন্ত পরে তা নয়। এই সম্মুখ দিকটার সীমা কোমর পর্যন্ত, কিন্তু পেছন দিকটা কাটা নয়, সুতরাং কয়েকটা লেজের মতো ঝুলে থাকে। আচ্ছা, এটা হচ্ছে তিনি পোশাকের বর্ণনা দিচ্ছেন, যে পোশাকটাকে বলা হয় কি, এটা হচ্ছে ওয়েস্ট কোট, সেটা বর্ণনা তিনি দিচ্ছেন। আচ্ছা, নাচ পার্টিতে যেতে হলে এক হাতে আচ্ছা, ইংরেজদের অনুসরণে এই লেস কোট পরতে হলো। আচ্ছা, তিনি বলছেন যে এটা পরতে হলো, লেস কোট বলছেন তিনি সেটাকে। এবং নাচ পার্টিতে যেতে হলে হাতে একজোড়া সাদা দস্তানা পরা যায়, কারণ যে মহিলাদের হাতে হাত রেখে তিনি নাচ করবে, তাদের হাত যেন ময়লা না হয়ে যায়, কিংবা দস্তানাটা ময়লা না হয়ে যায়, সেই জন্য এই দস্তানা পরতে হয়। কিন্তু হ্যান্ডশেক করতে গেলে দস্তানা খুলে হ্যান্ডশেক করা নিয়ম রীতি, কিন্তু নাচের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন, সেখানে অবশ্যই দস্তানা হাতে পরতে হবে। যা হোক আমরা তো 9:30টার সময় তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। মানে এইখানকার আসলে সেখানকার মানুষগুলো কিভাবে তাদের অনুষ্ঠানগুলো করে, বা তাদের গেট টুগেদারগুলো কীভাবে করে, সেটা তিনি বর্ণনা দিচ্ছেন। যে সেখানে অবশ্যই একটা নাচের অনুষঙ্গ থাকবে, সবাই মিলে খাওয়া দাওয়া এবং একটা ড্রেস কোড মেনটেন করা, একটা ড্রেস কোড পরে সেখানে আসা, সবাই একই ধরনের পোশাক পরে আসা, সেগুলো তিনি বলছেন। এবং ঘরের দুয়ারের কাছে গৃহকর্ত্রী দাঁড়িয়ে আছেন। আবার ঘরের যে লেডি, তিনি হচ্ছেন সেখানকার অতিথিদের আপ্যায়ন বা অভ্যর্থনা জানানোর জন্য গৃহের দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি বিশেষ পরিস্থিতির সঙ্গে হ্যান্ডশেক করছেন, আর অপরিচিতদের সঙ্গে তিনি শিরকম্পন করে সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং গোড়াদের দেশে নিমন্ত্রণ সভায় গৃহকর্তার বড় উঁচু পদ নেই, মানে সেখানে যে এসব অনুষ্ঠানের ভিতরে যারা গৃহকর্ত্রী তারাই হচ্ছেন অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেখানে হোস্ট হন, বা সেখানে তিনি তদারক করেন। আর যিনি গৃহকর্তা আছেন তিনি হয়তো বা ঘুমিয়ে আছেন কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, এরকম। নিমন্ত্রণকর্তার বড় উঁচু পদ নেই, তিনি সব উপস্থিত থাকুন কিংবা শয়ন গৃহে নিদ্রা থাকুন, তাতে তারও বড় কিছু এসে যায় না। আমরা ঘরে প্রবেশ করলাম। গ্যাসের আলোয় ঘর উজ্জ্বল, শত শত রমণীর রূপের আলোয় গ্যাসের আলো ম্রিয়মান, এবং সেখানে অনেক একেবারে ধবধবে রমণীরা সেখানে উপস্থিত। রূপের উৎসব পড়ে গিয়েছে। ঘরের ভিতরে প্রবেশ করার মতো চোখে ধাঁধা লেগে গেল। ঘরের এক পাশে পিয়ানো, বেহালা, বাঁশি বাজছে। ঘরের চারদিকে চৌকি সাজানো, ইতস্তত দেয়ালের আয়নার উপর গ্যাসের আলো এবং রূপের প্রতিবিম্ব পড়ে ঝকমক করছে। নাচবার ঘরের মেঝে কাঠের, আর তার উপর কার্পেট প্রভৃতি কিছু পাতা নেই। সে কাঠের মেঝে এমন পালিশ করা যে পা পিছলে যায়। সেখানে ঘরের যে মেঝেটি, সেটা হচ্ছে একেবারে পিচ্ছিল, কাঠের হচ্ছে মেঝে, কিন্তু সেটি অনেক পিচ্ছিল। তার উপর কার্পেট প্রভৃতি কিছু পাতা নেই। আচ্ছা, যত বেশি পিচ্ছিল ততই নাচবার জন্য উপযুক্ত। তাতে কি হয়, ওই পিছলে জায়গাটি নাচের জন্য খুব বেশি গতি পায়। বলছে পিছল ঘর নাচের গতি সহজ হয়, পা কোথাও বাধা পায় না, আপনা আপনি চলতে থাকে।
আচ্ছা, ঘরের চারদিকে আশেপাশে যে সকল বারান্দার মতো আছে তাই একটু ঢেকে ঢুকে গাছপালা দিয়ে দু একটা চৌকি চৌকি রেখে তাতে প্রহরীদের কুঞ্জ নামে অভিহিত করা হয়। প্রণয়ীদের কুঞ্জ বলে অভিহিত। আচ্ছা, সেখানে একটা প্রণয়ীদের কুঞ্জ আছে। সেখানে নাচে শ্রান্ত হয়ে বা কোলাহলে বিরক্ত হয়ে যুবক যুবতীরা নির্ভয়ে বসে মধুর আলাপে মগ্ন থাকেন। ঘরে ঢুকবার সময় সকলের হাতে সোনার অক্ষরে ছাপা এক একটি কাগজ দেওয়া হয়। সেই কাগজে কি কি নাচ হবে তাই লেখা থাকে। আচ্ছা, ঘরে যখন কেউ প্রবেশ করে তার হাতে একটি করে কি হয়, একটি কাগজ দেওয়া হয়, সেখানে লেখা থাকে কি কি নাচ সেখানে হবে। এবং ঘরের নাচ দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একরকম হচ্ছে স্ত্রী পুরুষে মিলে ঘুরঘুরে করে নাচা, আর সেখানে কেবল দুজন লোক একসঙ্গে নাচে। আর এরকম নাচ যেখানে চারটি জুড়ি নর্তক নর্তকী চতুষ্কোণ হয়ে সম্মুখ মুখোমুখি দাঁড়ায় এবং হাত ধরাধরি করে নানা ভঙ্গিতে চলাফেরা করে বেড়ায়। কোনো কোনো সময় 4 জুড়ি না হয়ে 8 জুড়িও হতে পারে। ঘুরে ঘুরে নাচকে রাউন্ড ডান্স বলে, আর চলাফেরা করে নাচের নাম হচ্ছে স্কোয়ার ডান্স। আচ্ছা, দুটো ডান্সের কথা লেখক বলছেন। একটি হচ্ছে স্কোয়ার ডান্স, আরেকটি হলো কি বলে, আরেকটি হলো কি ডান্স, সেটি হলো, এটা হচ্ছে স্কোয়ার ডান্স, আরেকটি হচ্ছে রাউন্ড ডান্স। আচ্ছা, নাচ আরম্ভ হওয়ার পূর্বে গৃহকর্ত্রী মহিলা ও পুরুষদের আলাপ করিয়ে দেন এবং পুরুষ অভ্যাগত সঙ্গে করে কোনো একটা অভ্যাগত মহিলার কাছে গিয়ে বলেন, মিস অমুক, ইনি মিস্টার অমুক। আচ্ছা, এভাবে পরিচয় করে দেওয়া হয়। যিনি হচ্ছেন হোস্ট বা সেখানকার গৃহকর্ত্রী, যিনি এই অনুষ্ঠানটার অ্যারেঞ্জমেন্ট করেছেন, তার বাসায় দাওয়াত দিয়েছেন, তিনি সবাইকে নিয়ে এনে এরকম পরিচয় করে দেন। অমনি মিস ও মিস্টার নিশ্চিত কম্পন করেন। কোনো মিসের সঙ্গে পরিচয় হবার পর নাচবার ইচ্ছে করলে পকেট থেকে একটা সেই সোনার জলে ছাপানো প্রোগ্রামটি বের করে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কোমকে নৃত্যে বাগদত্তা হয়ে আছেন, মানে আপনি কারোর সঙ্গে অ্যাঙ্গাস হয়ে আছেন কিনা নাচের ক্ষেত্রে। তিনি যদি বলেন না, তাহলে তাকে বলতে হয়, তবে আমি কি আপনার সঙ্গে নাচবার সুখ উপভোগ করতে পারি। তিনি যদি বলেন থ্যাংক ইউ, তাহলে বোঝা যাবে তিনি রাজি আছেন। আর যদি তিনি তা না বলেন তাহলে মনে হবে তিনি রাজি নন। অমনি সেই কাগজটির সেই নাচের পাশে তার নাম এবং তার কাগজে আবেদনকারীর নাম লিখে দিতে হয় এবং সেই কাগজে তখনই দুজনের নাম লিখে সেটা জমা দিতে হয়। আচ্ছা, এই নাচ আরম্ভ হয় ঘুর ঘুর ঘুর। একটি ঘরে মনে হয় 40-50 জুড়ি নাচছে। একেবারে খুবই উৎসব মুখর পরিবেশ সেখানে। আচ্ছা, সে ঘুর 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 তালে তালে বাজছে বাজনা, তালে তালে পাত পড়ছে, ঘর গরম হয়ে উঠছে। একটি নাচ শেষ হলে বাজনা থেমে গেল। নর্তকী মহাশয় শান্ত শ্রাবণীকে নিয়ে আহারের ঘরের দিকে যান, তা না হলে সেই কি বলে সেখানে খাবারের যান কিংবা নিভৃত কুঞ্জিকে কথা মানে গল্প করতে পারেন। আচ্ছা, আমরা নতুন লোকের সঙ্গে বড় মিলে মিশে নিতে পারি না। যে নাচে আমি একেবারে সুগন্ধিত, সে নাচে নতুন লোকের সঙ্গে আমি নাচতে পারি না। এবার আমাদের রবীন্দ্রনাথ নিজের অভিজ্ঞতা বলছেন যে তিনি সুপরিচিত না হলে কার সঙ্গে নাচে তিনি মানে সহজ হতে পারেন না, সেটা তিনি বলছেন। যাদের সঙ্গে বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে মন্দ লাগে না, কিন্তু যেমন তাস খেলবার সময় খারাপ জুড়ি পড়লে পরের দল লোক চলে যায়, তেমনি নাচের সময় খারাপ জুড়ির সঙ্গে যদি ইয়ে হয়, খারাপ মেয়ের সঙ্গে যদি জুড়িটি খারাপ হয় তাহলে মেয়েটি ভারী চটে যায়। আমার নাচের সহচরে বোধ হয় নাচার সময় মনে মনে আমাকে আমার মরণ কামনা করেছিলেন, রবীন্দ্রনাথ বলছেন। নাচ ফুরিয়ে গেলে আমিও হাত ছেড়ে বাঁচলাম, তিনিও যেন নিস্তার পেলেন। প্রথমে নাচার ঘরে ঢুকি আমি একেবারে চমকে উঠেছিলাম। দেখি যে শত শত শ্বেতাঙ্গিনীর মধ্যে আমাদের একটি ভারতবর্ষের শ্যামাঙ্গিনী। আচ্ছা, অনেক দিন পর তিনি আসলে একজন ভারতবর্ষীয় রমণীর দেখা পেলেন এবং রবীন্দ্রনাথ বলছেন যে আমি আসলে শ্বেতাঙ্গিনী দেখতে দেখতে আমি ভারতবর্ষীয় কারো চেহারা দেখার জন্য যে মনটা আকুল হয়ে উঠেছিল, সেই শ্যামাঙ্গিনীকে দেখে আমার মনটা খুব খুশিতে ভরে উঠল। কারণ এই শ্বেতাঙ্গিনীদের সঙ্গে গল্প তিনি ইংরেজি হয়তো ভালো পারেন, কিন্তু সে মন খুলে কথা বলাটা আসলে শ্বেতাঙ্গিনীদের সঙ্গে হয়ে উঠছিল না। সেজন্য তিনি ভারতবর্ষে একজনকে দেখে খুবই খুশি হয়ে উঠলেন এবং তিনি বলছেন যে আমি সেই খোলাখুলিভাবে মনের কথা কইতে পারি না, আজকে তিনি সেটার দেখে তিনি অনেক খুশি হলেন। আচ্ছা, এরপরে তিনি বলছেন পরের যে কথাটা, সেটা হলো আজ ব্রাইটনের অনেক তপস্যার ফলে সূর্য উঠেছে। এখানে রবি যেরকম মেঘের অন্তঃপুর থেকে বের হন, সেদিন একটি লোকে ঘরে থাকে না। বলছে যে আজকে কি হলো, যে তপস্যার ফলে সূর্য উঠেছে এবং যখন সূর্য উঠে তখন কি হয়, কেউ ঘরের ভিতরে বসে থাকে না, সবাই বাইরে বেরিয়ে আসে। সেখানকার লোক সেদিন সমুদ্রের ধারে বেড়াবার জন্য লোকজন কিলবিল করে। এই দেশে যদিও ঘরের ভিতর নেই,
তবু এই দেশের মেয়েরা কেমন যেমন অসূর্য স্পর্শ রূপা এমন আমাদের দেশে নয়। 8:30টার সময় আমাদের বিছানা থেকে ওঠা হয় না। এবার সেখানকার জীবন পদ্ধতিও একটু তিনি বলছেন যে সেখানকার জীবন পদ্ধতি আর রবীন্দ্রনাথ যে পরিবেশে তিনি বড় হয়েছেন, ভারতবর্ষের জীবন পদ্ধতি কতটা তফাৎ। সেখানে ভারতবর্ষে আমরা খুব সকালে উঠে পড়ি, যে সেখানে যেহেতু শীতকাল থাকে বেশি, সেখানে কী অবস্থা হয়। ওদের 8:30টার কমে আমাদের বিছানা থেকে ওঠা হয় না। 6টার সময় বিছানা থেকে উঠলে এখানকার লোকরা বড় আশ্চর্য হয়। তারপরে উঠে আমি রোজ ঠান্ডা জলে স্নান করি। এদেশে যাকে বলে স্নান বলে, আমি সেরকম স্নানে বিড়ম্বনা করিনি। আমার মাথায় জল ঢেলে স্নান করি। আচ্ছা, গরম জল নয়, একেবারে বরফের মতো ঠান্ডা জল। 9টার সময় আমাদের খাবার আসে। এখানকার 9টা আর সেখানকার 6টা সমান। আচ্ছা, আমাদের আরেকটি খাওয়া 1:30টার সময়, সেটি প্রধান খাওয়া, এই বিষয়টি হলো মধ্যাহ্নভোজ। মধ্যে একবার চা রুটি আসে। তারপর রাত 8:30টার সময় একটি সুপ্রশস্ত ভোজের আয়োজন করা হয়। এরকমই আমাদের দেশের প্রধান বিভাগগুলির খাওয়া নেই। অন্ধকার হয়ে আসছে, 4টে বাজে বলে 4টে বাজলে পরে আলো না জেলে পড়া দুষ্কর। আচ্ছা, তিনি এবার রবীন্দ্রনাথ সেখানে পড়ার কথা বলছেন যে সেখানে কি হয়, 4টে বাজলে পরে আলো না জেলে পড়া যায় না। আচ্ছা, আমার অন্ধকার হয়ে যায়। এখানে প্রকৃতপক্ষে 9টার সময় দিন আরম্ভ হয়, কেননা গড়ে রোজ 8টার কমে ওঠা হয় না। তারপর আবার বৈকালে 4টার সময় এখানকার দিনের আলো নিভে যায়। আচ্ছা, 4টার সময় সেখানে সন্ধ্যা হয়ে যায়। দিনগুলো যেন 10টা 4টা অফিস করতে আসে। আচ্ছা, তিনি বলছেন যে মনে হয় এই যে দিন সূর্যটা উঠে হচ্ছে সেই 8টার সময় আবার ডুবে যায় সেই 4টার সময়, মনে হয় যে এটা 4টা অফিস করছে দিন। আচ্ছা, টাকা ঘড়ির ডালা খুলতে এদেশে নিয়ে দিন চলে যায়। এখানকার রাত্রির তেমন ঘোড়ার চড়ে আসে, আবার পায়ে হেঁটে ফেরে। মেঘ, বৃষ্টি, বাদল, অন্ধকার, শীত, এ আর একদণ্ডের তরে ছাড়া নেই। আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির শব্দ, মেঘ, বজ্র, বিদ্যুৎ, ঝড়, তাতে একটা কেমন উল্লাসের ভাব আছে। এখানে কিন্তু তা নয়। এই টিপ টিপ করে সেই একঘেয়ে বৃষ্টি ক্রমাগত অতি নিঃশব্দে পদসঞ্চার করতে করতে চলছে। বলছে আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন ঝড়, বৃষ্টি, বজ্র সব কিছু মিলে একটা যেন ছন্দ আছে বৃষ্টির মধ্যে। কিন্তু দেশের বৃষ্টিটা একদম টিপ টিপ করে একটানা পড়তেই থাকে। রাস্তার কাদা, পত্রহীন গাছগুলো স্তব্ধভাবে দাঁড়িয়ে ভিজছে। কাঁচের জানলার উপর টিপ টিপ করে জল ছিটিয়ে পড়ছে। আমাদের দেশে স্তরে স্তরে মেঘ করে। এখানে মেঘ আকাশ সমতল, মনে হয় না যে মেঘ করেছে। মনে হয় কোনো কারণে আকাশের রংটা ঘুলিয়ে গিয়েছে, সমস্তটা জড়িয়ে স্থাবর জঙ্গমের একটা অবসন্ন মুখশ্রী। বলছে যে আমাদের দেশের মেঘগুলো অনেক সময় দেখলে মনে হয় যেন একদম থাকে সাজানো, কিন্তু এখানকার মেঘগুলো মনে হয় যেন কেউ ভুল করে রংটা গুলিয়ে আকাশে দিয়ে রেখেছে। এরকম লোকেরা মুখে সময় শুনতে পায় যে কাল বজ্র ডেকেছিল, কিন্তু বজ্রের নিজের কোনো এমন গলার জোর নেই যে তার মুখ থেকেই সে খবরটা পায়। আচ্ছা, বলছেন যে অনেকে হয়তো বলে যে কালকে কিন্তু বজ্র পড়েছিল, বজ্র বিদ্যুৎ চমকেছিল। তো লেখক বলছেন যে কিন্তু বজ্রের ডাকটা এতই আস্তে হয় যে সেটা নিজের মুখে বলতে পায় না। মানে এরকম শুনে যেন আমি আরেকজনের মুখে শুনতে হয়, নিজের কানে শোনা যায় না যে বজ্র ডাকছে। সূর্যটা তো এখানে গুজবের মধ্যেই হয়ে পড়েছে। যদি অনেক ভাগ্য বলে সকালে সূর্যের মুখ দেখতে পায়, তবে আবার মনে হয় এমন দিন না রবে তা জানো। আচ্ছা, তিনি বলছেন সূর্যটাও খুব সহজে দেখা যায় না, একদম সকালে মেঘ নিয়ে চকচকে একটা সূর্য ভারতবর্ষে ওঠে সেরকম সেখানে নয়। দিনে দিনে শীত খুব ঘনিয়ে আসছে। লোকে বলছে কাল পরশুর মধ্যে হয়তো আবার আমরা বরফ পড়া দেখতে পাবো। আচ্ছা, এবার তিনি দেখছেন যে ইংল্যান্ডে আস্তে আস্তে শীত নেমে আসছে। তাপমান যন্ত্র 30 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে, সেই তো হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। অল্প স্বল্প ফ্রস্ট দেখা গিয়েছে। রাস্তার মাটি খুব শক্ত, কেননা তাদের মধ্যে যা জল ছিল সমস্ত জমাট হয়ে গিয়েছে। রাস্তার মাঝে মাঝে কাঁচের টুকরোর মতো শিশির খুব শক্ত। দু একটা জায়গায় ঘাসের মধ্যে কে যেন চুল ছড়িয়ে রেখেছে। বরফের এই মাত্র সূত্রপাত। এবার তিনি বরফও দেখতে পাবেন। খুব শীত পড়েছে। এক সময় হাত পা এমন ঠান্ডা হয়ে যায় জ্বালা করতে থাকে। আমাদের দেশি কাপড় দেখে রাস্তার একজন সত্যি হেসে ওঠে। একজন এত আশ্চর্য হয়ে যায় যে তাদের আর হাসবার ক্ষমতা থাকে না। কত লোক হয়তো আমাদের দেখে এত আশ্চর্য হয় যে গাড়ি চাপা পড়তে বেঁচে গিয়েছে।
প্যারিসে আমাদের গাড়ির পেছনে পেছনে একজন স্কুলের ছোকরা চিৎকার করতে করতে ছুটছিল। আমরা তাদের সেলাম করলাম। এক একজন আমাদের মুখের উপর হেসে উঠে। একজন চেঁচিয়ে বলতে থাকে, জ্যাক, লুক অ্যাট দ্য ব্যাক ইজ। আচ্ছা, এটা হচ্ছে সেখানকার মানে চেহারা কিংবা ভারতবর্ষের মানুষের পোশাক পরিচিতির সঙ্গে সেখানকার পরিবেশের একেবারে মিল নেই। সেটার কথা তিনি বলছেন। সেখানকার মানুষ খুব আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায় বেশভূষা পোশাক দেখে। আচ্ছা, এই হলো আজকে আমরা 2টা পত্র পড়লাম। সবাইকে ধন্যবাদ যারা আজকে এই ভিডিওটি দেখেছেন, ক্লাসটি করেছো। আর প্রিয় শিক্ষার্থীরা, 3য় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, নিজের যত্ন নাও, পরিবারের যত্ন নাও। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।